ঢাকার পথে হামজা চৌধুরী, শেষ হলো 25 ঘন্টার বর্ণিল হবিগঞ্জ সফর। Would you want to come again? Definitely, inshallah, June akbar. দেশে ফিরল ফুটবল দল, ইতালি ফিরে গেলেন ফাহমিদুল, হামজাকে সময় দিতে বললেন আলফাজ। প্রথম ম্যাচ হয়তো কিছুটা সমস্যা হতে পারে, বাট আস্তে আস্তে এটা আরও, যেহেতু সে বাঙালি বর্ণ, আস্তে আস্তে এটাকে আরও মানায় নিবে এবং তাকেও আমাদেরকে প্লেয়ারদেরও মানায় নিতে হবে। বিস্ময় বালক মোস্তাকিম স্কুল ক্রিকেটে করলেন রেকর্ড 404 রান। ঢাকা লিগের শান্তর সেঞ্চুরিতে শীর্ষে আবাহনী, এনামুলের শতকে হার মোহামেডানের। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। 25 ঘন্টার ছোট্ট সফর শেষে ঢাকার পথে হামজা চৌধুরী। এই সময়টায় নিজের আর পরিবারের জন্য তৈরি করেছেন অসংখ্য স্মৃতি। গ্রামবাসী আত্মীয় স্বজনের জন্য উপহার দিয়েছেন বর্ণিল কিছু সময়, প্রতিশ্রুতি দিয়েছেন আবারও জুনে ফিরে আসার। হবিগঞ্জ থেকে ফয়জুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। সকাল গড়িয়ে দুপুর, অবশেষে বাড়ির ছাদে দেখা মিলল হামজা চৌধুরীর। উঠোনে অপেক্ষমানদের অপেক্ষার অবসান। হাত নেড়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বাংলার নতুন ফুটবল তারকা। দিনভর পরিবারের সঙ্গে ছিলেন হামজা। এর ফাঁকে ছেলেরা ফুটবল খেলেছে বাড়ির পেছনের মাঠে, ঠিক যেখানে হামজার প্রতিষ্ঠিত মাদ্রাসা। দুদিন ধরে মানুষের ভিড়ে খোলা আবহাওয়ায় সময় কাটানো হয়নি পরিবারের সদস্যদের। দুপুরে ছেলেকে নিয়ে ছাদে উঠেছেন হামজার স্ত্রী অলিভিয়া। বিকেলে আবার ছাদে আসেন হামজা, তবে এবার পরিবার সহ। সেখানেই স্বজনদের সাথে ফ্রেমবন্দি হন, তবে নিরাশ করেননি গ্রামবাসীকে। আবারও হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দিয়েছেন। সবার যখন ছবির চাহিদা, একদল কিশোর বাংলাদেশের জার্সিতে নিয়ে ফিরেছেন হামজার অটোগ্রাফ। I can't give any opportunity. Just I call him, say Hamza, I need your autograph. They give me. সে বাংলাদেশ ন্যাশনাল টিমে খুব ভালো খেলবে, সে দেশকে যাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রত্যাশা। আশাবাদী বাংলাদেশ অনেক ভালো খেলবে। আমরা যাতে 2030 সালে বিশ্বকাপে আশা করা যায়, 2030 সালে বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অসচ্ছলদের মাঝে ঈদ উপহার দিয়েছে হামজা ও তার পরিবার। তখনই জনসম্মুখে দীর্ঘ সময় ছিলেন হামজা, পেয়েছেন অসহায়দের আশীর্বাদ। আমরা গুনাহগার বান্দা, ডাক আল্লাহ কবুল করতে, তার বাস্তা সাহায্য করতে, দোয়া করতেছি শোনা, আল্লাহ তো রায় দিতে, আল্লাহ রিজিক দিতে শোনা। তার লাগে আমরা দোয়া করবো, হাসত নামাজ শুনো, তাই লাগে দোয়া করবো, আল্লাহ হায়াত দিতে আরো বেশি বেশি দান করতাম। প্রায় 25 ঘন্টার স্মৃতি নিয়ে বিকেলে সপরিবারে হবিগঞ্জ ত্যাগ করেন হামজা। সবাইকে রেখেছেন জুনের অপেক্ষায়। Would you want to come again? Definitely, inshallah, June akbar. একরাশ প্রত্যাশা নিয়ে বিদায় দিয়েছেন স্নানঘাটবাসী। তারা এবার হামজাকে দেখবেন বাংলাদেশ জার্সিতে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, বাহুবল, হবিগঞ্জ। শুধু প্রবাসী হলেই চলবে না, জাতীয় দলের জার্সিতে হামজার মতো মানসম্মত ফুটবলার দেখতে চান আলফাজ আহমেদ। আর সাফল্যের জন্য শর্টকাট নয়, ফুটবল ফেডারেশনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ দিয়েছেন সাবেক এই তারকা। 2013-তে জামাল ভুঁইয়াকে দিয়ে জাতীয় দলে খুলেছিল বাংলাদেশি বংশোদ্ভূত আর প্রবাসী ফুটবলারদের দুয়ার। এরপর একে একে লাল সবুজের জার্সিতে খেলেছেন তারিক কাজী, রাহবার, শাহকাজেমরা। কিন্তু আঞ্চলিক শ্রেষ্ঠত্ব সাফ জয় তো দূরে থাক, উল্টো এ সময়ে ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশ। সাবেক ফুটবলার ও বর্তমান কোচ আলফাজ আহমেদের মতে, শুধু প্রবাসী হলেই চলবে না, জাতীয় দলের জন্য চাই হামজার মতো মানসম্মত ফুটবলার। সেজন্য ট্রায়ালে অংশ নিয়েও ফাহমিদুলের বাদ পড়ায় অবাক নন তিনি। প্রবাসী ফুটবলাররা অবশ্যই আসবে, কিন্তু হামজার মানের কিংবা আরও ভালো মানের হইতে হবে। ন্যাশনাল টিম খেলতে হলে যোগ্যতা থাকতে হবে। এটাই তার প্রমাণ পাওয়া গেল যে জাতীয় দলে খেলার যোগ্য না সে, এবং যোগ্য হয়ে অবশ্যই ফিরে আসুক, তার বয়স এখনও কম। আলফাজ আহমেদের দৃষ্টিতে হামজার আগমন কিছুটা হলেও জাগরণ তুলেছে দেশের ফুটবলে। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের সাফল্যের জন্য শর্টকাটে নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিলেন বাফুফেকে। শর্টকাট পদ্ধতিতে না গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে যদি কাজ করা যেত, তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। জেমিডের সময় 2 জন খেলোয়াড়, রাহাবার আরেকজন খেলোয়াড় খেলে গেল, ওখান থেকে কি পেয়েছে? প্রবাসীরাই, তারা প্রবাসী ছিল। নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে সমর্থকদের উচ্চাভিলাষী হওয়া আর অল্পতেই সমালোচক বনে যাওয়া অজানা নয় সাবেকদের।
তাই ভিন্ন কন্ডিশনে দলের সাথে মানিয়ে নিতে হামজাকে সময় দেওয়ার পক্ষে আলফাজ আহমেদ। হামজা আসাতে বাংলাদেশের ফুটবলের যে জাগরণ সৃষ্টি হয়েছে এটাকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখতে হলে অবশ্যই খেলার মাঠে যেমন খেলোয়াড়রা সাপোর্ট দিবে, খেলার বাইরে যারা আছে দর্শক তারাও অবশ্যই সেই জিনিসটা সহ্য করার মতো ক্ষমতা রাখতে হবে। যে হামজা আসার পরে যদি আমরা হারি, কিন্তু আমরা ভুলে যাব? এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিমত্তায় ভারতকে সমানে সমান মানলেও মানসিকভাবে বাংলাদেশকে এগিয়ে রাখছেন আলফাজ আহমেদ। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গী হননি ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। খেলা হচ্ছে না ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ। বয়স কম, তাই মানিয়ে নিতে আরও সময় লাগবে বলে মনে করেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। এক হামজা চৌধুরীর আগমনে আলোড়ন উঠেছে দেশের ফুটবলে, আরেক ফাহমিদুলের বিদায়ও। সৌদি আরবে 2 সপ্তাহের ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল, কিন্তু আসেননি ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। তাতেই তৈরি হয়েছে রহস্য। আর মাত্র সপ্তাহখানেক পর ভারতের সঙ্গে ম্যাচ, তাই সেখানে তার খেলা হচ্ছে না তা নিশ্চিত। যত আশা আর প্রত্যাশা নিয়ে 18 বছর বয়সী তরুণ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা, তা পূর্ণ হয়নি। ফাহমিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচে থাকছে না। 1 সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান, তবে এখনও তরুণ। বাকিদের সঙ্গে মানিয়ে নিতে আরও সময় লাগবে, যে কারণে সে ইতালি ফিরে গেছে। সৌদি ক্যাম্পে শেষ 1 সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহমিদুল। গুঞ্জন আছে তার পারফরমেন্সের সঙ্গে আচরণ নিয়েও প্রশ্ন আছে। ম্যানেজার আমের খান জানিয়েছেন, জাতীয় দলের জন্য এখনই প্রস্তুত নন ফাহমিদুল। ভবিষ্যতে অনূর্ধ্ব 23 দলে বিবেচনা করা হবে তাকে। ফেনীতে জন্ম নেওয়া ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির 4র্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে। এদিকে জাতীয় দলে আরও দুঃসংবাদ, ইনজুরিতে ছিটকে গেছেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিং। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। স্কুল ক্রিকেটে রেকর্ড গড়লেন মুস্তাকিম হাওলাদার। অপরাজিত 404 রানে তার দল ক্যামব্রিয়ান এসএসসি জিতেছে 738 রানের বিশাল ব্যবধানে। লজ্জার হার সেন্ট গ্রেগরের। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে টস জিতে ব্যাট করতে নামে ক্যামব্রিয়ান স্কুল। ওপেন করতে নামেন মুস্তাকিম হাওলাদার। তৃতীয় উইকেটে সাদ পারভেজকে নিয়ে 695 রানের জুটি করেন। 170 বলে মুস্তাকিমের 404 রানের ইনিংস সাজানো ছিল 50-4-22-6। ক্রিজে ছিলেন 4 ঘন্টা 20 মিনিট। সাদ পারভেজ করেন 256 রান মাত্র 124 বলে। তার ইনিংসে ছিল 32-4-13-6। 771 রানের জবাবে মাত্র 32 রানে অল আউট হয় সেন্ট গ্রেগরি। হৃদয় হাসান 6 এবং সাদ পারভেজ নিয়েছেন 4 উইকেট। ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবে এবার। টানা 5 জয় শীর্ষে আবাহনী। অবশেষে সেঞ্চুরি দেখা পেয়েছেন ব্যাট পেচে থাকা নাজমুল হোসেন শান্ত। আর এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে মোহামেডানকে হারিয়েছে গাজী গ্রুপ। এদিকে মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয় 55 রানে। 4 ম্যাচ পর হারের মুখ দেখল মোহামেডান। গাজী গ্রুপের কাছে ধরাশায়ী সাদা কালোরা। জয়ের নায়ক শুরুতে দল না পাওয়া এনামুল হক বিজয়। স্কোরিং শট বিজয়ের ব্যাট থেকে। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে সাদিকুরকে নিয়ে 141 রানের উদ্বোধনী জুটি করেন এনামুল। এক প্রান্তে অবিচল এনামুল বিজয় 50 ওভার টিকে 149 রানে অপরাজিত। লিস্টে ক্রিকেটের 21তম আর আসরে বিজয়ের প্রথম সেঞ্চুরি। শেষ দিকে তোফায়েল আহমেদের 29 বলে ঝড়ো 63 রানে ভর করে 336 রানের পাহাড়ে ওঠে গাজী গ্রুপ। তামিম এদিন সেঞ্চুরি রেকর্ড করেছেন মোহামেডান পেসার তাসকিন আহমেদও। দেশের লিস্টে ক্রিকেটে সবচেয়ে খরুচে বলার এখন ঢাকা এক্সপ্রেস। 10 ওভারে দিয়েছেন 107 রান, যদিও তিনি দলের সফলতম বোলার 3 উইকেট নিয়ে। আবেদন হচ্ছে জীবন। তামিম ইকবাল, রনি তালুকদারদের ব্যাটে ভালোই জবাব দিচ্ছিল মোহামেডান। তবে 48 করা তামিমের বিদায়ের পর সুবিধা করতে পারেনি সাদা কালোরা। এদিন রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে উঠেছেন তামিম। বোলার মাথার উপর দিয়ে রনি তালুকদারের 74 রান ইনিংস সর্বোচ্চ। তাহিদ হৃদয়, মুশফিকুর রহিমদের ইনিংসগুলো বড় হয়নি। আব্দুল গাফফারের বোলিং তোপে 11 বল আগে 271 রানে অল আউট মোহামেডান। গাফফার নেন 4 উইকেট। তারা করতে পারেন, এবার অবশ্য শটটা উঠিয়ে খেলেছেন, কেউ নেই ওখানে। মোহামেডান না পারলেও জয়ের ধারায় আবাহনী।
টানা পঞ্চম জয়ের দিন জ্বলে উঠেছেন নাজমুল হোসেন শান্ত। রান খরার বদনাম খুঁচিয়েছেন। দীর্ঘ প্রায় 1 বছর পর যে কোনো ফরম্যাটে তুলে নিয়েছেন সেঞ্চুরি। লেজেন্ডস অফ রূপগঞ্জকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়েছে আকাশী নীলরা। এবারে পুল করেছে 293 রানের টার্গেটে সহজ জয় পেয়েছে মুমিনুল হকের দল। 108 বলে 101 রান বাংলাদেশ অধিনায়কের ব্যাটে। 6 রাউন্ড শেষে শীর্ষে আকাশী নীলরা। পরে ডেলিভারি এবারে কিন্তু ঠুকে দিয়েছিলেন রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। গ্যাপটা পেয়েছেন। এশিয়ান জোনাল দাবায় শিরোপা অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ। আর এতেই ওপেন গ্রুপে মনন রেজা নীর এবং নারী বিভাগে বিশ্বকাপ খেলার গৌরব অর্জন করেছেন ওয়াদিফা আহমেদ। শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল 3.2 দাবার শেষ রাউন্ডে রানি হামিদের সঙ্গে ড্র করেন ওয়াদিফা। সঙ্গে ফিদে মাস্টার থেকে নারী আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করেছেন। জুলাইয়ে জর্জিয়ায় বাতুমি শহরে খেলবেন নারী বিশ্বকাপ। এশিয়ান জোনাল মনন এবং ওয়াদিফা দুজনই অপরাজিত চ্যাম্পিয়ন। 9 ম্যাচে পয়েন্ট 7। মনন রেজা অক্টোবরে ভারতে খেলবেন বিশ্বকাপ। বিশ্বমানের ম্যাচ রেফারি নেই বাংলাদেশের। শূন্যতা পূরণে মুশফিক মাহমুদুল্লাহদের এই পেশায় উৎসাহিত করতে চায় ক্রিকেট বোর্ড, জানিয়েছেন মিডিয়া এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। আগামী 24 মার্চ বিসিবির সভায় অনুমোদন হবে জাতীয় দলের কোচ ফিল সিমন্স এবং মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি নবায়ন। ডেভিড বুন, জাভাগাল শ্রীনাথ, জেফ ক্রো, রিচি রিচার্ডসন, রঞ্জন মাদুগলে এই নামগুলো ক্রিকেট প্রেমীদের কাছে পরিচিত। এরা সবাই আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি। ক্রিকেটার হিসাবেও ছিল তাদের খ্যাতি। ম্যাচ রেফারির গুরুত্ব আর পেশাটার প্রতি আকর্ষণ বোঝা যায় নামগুলো দেখলে। যেখানে বাংলাদেশ একদম পিছিয়ে, আন্তর্জাতিক একজন ম্যাচ রেফারির নামও হয়তো বলতে পারবেন না অনেকে। নিয়ামুর রশিদ রাহুল ও আক্তার আহমেদ শিপার আইসিসি তালিকাভুক্ত হলেও এগুতে পারছেন না সেইভাবে। তারকা ক্রিকেটার হলে বড় ম্যাচ রেফারি হওয়ার সুযোগ থাকে বেশি। তাই মুশফিক মাহমুদুল্লাহদের এই পেশায় উৎসাহিত করতে চায় ক্রিকেট বোর্ড। মুশফিক, প্লেয়ার লাইক মাহমুদুল্লাহ, প্লেয়ার লাইক তামিম, এরা যদি ম্যাচ রেফারিতে আসে তাহলেই কিন্তু আমাদের দেখবেন যে খুব সহসা বাংলাদেশের টপ লেভেলের ম্যাচ রেফারি হয়ে যাবে। আমি পার্সোনালি তাদের সাথে যোগাযোগ করে রিকোয়েস্ট করব যে তারা যাতে আসে। এখন কেউ হয়তো কোচিংয়ে যাবে, কেউ হয়তো ইয়েতে যাবে, বাট দিস ইজ অলসো আফটার কেরিয়ার। ইট ক্যান বি আফটার কেরিয়ার ফর দেম অলসো। শুধু ম্যাচ রেফারি নয়, আম্পায়ারিং, কোচিং সহ বিসিবির কোনো দায়িত্বে আসতে চাইলেও বোর্ড থেকে স্বাগত জানানো হবে তামিম, মুশফিক মাহমুদুল্লাহদের। জাতীয় দল কেন্দ্রিক বেশ কিছু সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। 24 মার্চ বোর্ড সভায় অনুমোদন হবে সেগুলো। হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সাথে 2027 বিশ্বকাপ পর্যন্ত বাড়বে চুক্তির মেয়াদ। সেদিনই ঘোষণা হতে পারে অধিনায়কদের নাম। কোচের সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্লেয়ারদের সাথে মেশা। তো ফিল সিমন্স ইজ এক্সিলেন্ট ইন ইয়েতে। তো আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে এখানে। এখন নেক্সট বোর্ড মিটিং এটা ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে। আমাদের অ্যাকচুয়ালি তার সাথে এই লং কন্ট্রাক্টের নেগোসিয়েশন হচ্ছে। অবসরে যাওয়া ক্রিকেটারদের বিকল্প ও 2027 বিশ্বকাপের পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বোর্ড সভায়। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জমকালো আয়োজনের পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাচ, গান সবই থাকছে বলিউড তারকাদের হাত ধরে। তবে বৃষ্টি বাগড়া বসাতে পারে সেই আয়োজনে। আইপিএল উন্মাদনায় ভাসছে পুরো ভারত। মাঠের প্রস্তুতি যেমন শুরু করেছে দলগুলো, সমর্থকদের মাঝে চলছে কথার লড়াইও। 18তম আসর সফল করার চেষ্টার কমতি রাখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশেষ করে উদ্বোধনী অনুষ্ঠানের মেগা পরিকল্পনা নিয়েছে বিসিসিআই। ইডেন গার্ডেন্সে হবে এবারের উদ্বোধনী ম্যাচ, যেখানে লড়বে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে নাচে গানে দর্শকদের আনন্দ দেবেন এক ঝাঁক তারকা। কে নেই সেখানে? বলিউড তারকা বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি স্টেজে পারফর্ম করবেন। সুরের মূর্ছনায় বিমোহিত করবেন জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। এছাড়াও র্যাপ গান দিয়ে স্টেজ মাতাবেন কারণ আউজলা। আরও কিছু চমক রাখছে বিসিসিআই, যেগুলো গণমাধ্যমে প্রকাশ করেনি। তবে সবশেষে আতশবাজি আর লাইট শো থাকছে, তা অনেকটাই নিশ্চিত। এবারের ক্যাপ্টেন্স ফটোশুট আর প্রেস মিটের ক্ষেত্রে ভিন্ন পথে হাঁটছে বিসিসিআই। সাধারণত যে শহরে উদ্বোধনী ম্যাচ হয় সেখানেই তা আয়োজন করা হয়। তবে এবার কলকাতার পরিবর্তে মুম্বাইয়ে বিসিসিআই অফিসে হবে ক্যাপ্টেন্স মিট আর ফটোশুট। তবে সব আয়োজন ভেস্তে যেতে পারে, কারণ
কলকাতা আবহাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে ম্যাচ তো বটেই, উদ্বোধনী অনুষ্ঠানও বাতিল হবার শঙ্কায়। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।